অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও সীমান্ত বন্ধের হুঁশিয়ারি অস্ট্রিয়ার। অভিবাসন প্রার্থীদের জন্য ৬০০ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা জার্মানির। ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যায় বিপর্যস্ত জনজীবন। আসামে গত ২ সপ্তাহে ৩৫ জনের মৃত্যু। অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারালো ২০ জন। ইরাকের আইএস অবস্থানে প্রথমবারের মতো মার্কিন F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা। জঙ্গি বিরোধী লড়াইয়ে সৌদি আরবকে যোগ দেওয়ার আমন্ত্রণ সিরিয়ার। এবং ইয়েমেনে হাউথিদের পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত বিমান হামলা চালিয়ে যাবে সৌদি জোট। ঘোষণা আরব আমিরাতের। নতুন করে হামলায় ৪৪ জন নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রিয়া সরকার। অন্যদিকে অভিবাসী ও শরণার্থীদের জন্য বরাদ্দ বাড়িয়ে ৬০০ কোটি ইউরো করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একই সঙ্গে চলমান সংকট মোকাবেলায় জার্মানির সহায়তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত হবে না বলে সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে আগামী ২ বছরে কয়েক দফায় ২৪,০০০ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাদ। রোববার পর্যন্ত গত ২ দিনে জার্মানির মিউনিখে প্রায় ১২,০০০ অভিবাসী প্রবেশ করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তৃতীয় দিনের মতো অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত দিয়ে ঢুকছে হাজার হাজার অভিবাসী ও শরণার্থী। গত দুদিনেই হাঙ্গেরি অস্ট্রিয়া সীমান্ত পার করেছে অন্তত ১২,০০০। আর এই বিপুল সংখ্যক মানুষের ঢল সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আশ্রয়দানকারী দেশগুলোকে। এ অবস্থায় আবারও সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রিয়া সরকার। রোববার এক বিবৃতিতে চলমান শরণার্থী সংকট মোকাবেলায় সীমান্ত খুলে দেওয়ার মাধ্যমে হাঙ্গেরি থেকে পশ্চিম ইউরোপে যাওয়া সহজ করতে নেওয়া অস্ট্রীয় সরকারের জরুরি ব্যবস্থা ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান দেশটির চ্যান্সেলর ওয়ার্নার ফেইমেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওবার্নের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করেই ফেইমেন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এদিকে চলমান সংকট মোকাবেলায় এবং দ্রুত সমস্যা সমাধানে অভিবাসীদের জন্য ৬০০ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রোববার দেশটির জোট নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। তবে চলমান শরণার্থী সংকট মোকাবেলায় জার্মানির সহায়তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত হবে না বলেও সতর্ক করে দিয়েছে দেশটি। অন্যদিকে আগামী ২ বছরে কয়েক দফায় ২৪,০০০ শরণার্থীকে ফ্রান্সে আশ্রয় দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাদ। কোটা ভিত্তিতে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্স এসব শরণার্থীদের আশ্রয় দেবে বলে এ সময় জানান তিনি। অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশের আশায় হাঙ্গেরির বুদাপেস্টে এখনো অপেক্ষমান হাজার হাজার শরণার্থী। এসব শরণার্থীদের অস্ট্রিয়া পৌঁছে দিতে প্রায় ২০০ গাড়িকে অস্ট্রিয়া হাঙ্গেরি সীমান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই বিপুল সংখ্যক শরণার্থী আমাদের সহায়তার আশায় এখানে অপেক্ষা করছে। আমরা এদেরকে নিরাপদে অস্ট্রিয়ায় নিয়ে যেতে এখানে এসেছি। এর আগে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে জার্মানির মিউনিখ, ডর্টমুন্ড এবং অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছানো হাজার হাজার শরণার্থীকে স্বাগত জানায় দেশগুলো। গন্তব্যে পৌঁছাতে পারা এসব শরণার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তির ছাপ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার অভিবাসীদের ইসরায়েলে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধান বিরোধী দল জায়নিস্ট ইউনিয়ন পার্টির নেতা ইসাক হারজোগ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থীদের মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দেওয়ার আহ্বান জানালে তাতে অস্বীকৃতি জানায় নেতানিয়াহু। ভৌগোলিক ও আয়তনের দিক থেকে অভিবাসীদের সামলানোর ক্ষমতা ইসরায়েলের নেই উল্লেখ করে নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, আরব শরণার্থীদের আশ্রয় দিলে দেশের জাতিগত ভারসাম্য নষ্ট হবে। বৈঠকে নেতানিয়াহু অভিবাসীদের ঠেকাতে জর্ডান সংলগ্ন সীমান্তের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে উঁচু নিরাপত্তা বেষ্টনী নির্মাণেরও ঘোষণা দেন। এর আগে ২০১৩ সালে মিশরীয় সীমান্তের ২৩০ কিলোমিটার এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করে ইসরায়েল। ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় গত ২ সপ্তাহে আসাম রাজ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে মারা গেছে কমপক্ষে ২০ জন।
ভারতের উত্তরাঞ্চলের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে বহু মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে 18টি জেলার 1841টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। এ পর্যন্ত রাজ্যটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 9 লাখ মানুষ। আমরা সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। এখানকার পরিস্থিতি খুবই শোচনীয়। আমাদের পর্যাপ্ত খাবার নেই, এমনকি বিশুদ্ধ খাবার পানিও নেই। রোববার পর্যন্ত 214টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে আসামের বিভিন্ন অঞ্চলের 85,000 মানুষ। বেশ কিছু জেলায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কর্মসূচি পরিচালনা করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে রোববার অন্ধ্রপ্রদেশের 5টি জেলায় ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে নারীসহ অন্তত 20 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 4 জন। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ভারতে ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাত জরুরি হলেও প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। ইরাকের আইএস অবস্থানে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনীকে মার্কিন সরকারের দেয়া F-16 যুদ্ধ বিমান। পাশাপাশি ইরাক ও সিরিয়ার আইএস অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে সৌদি আরবকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। এদিকে সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আইএস জঙ্গিদের সাথে আসাদ বিরোধী বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে 47 আইএস জঙ্গি। বাগদাদের বালাদ বিমান ঘাঁটি থেকে রোববার ইরাকের আকাশে প্রথমবারের মতো ওড়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া 4টি F-16 যুদ্ধবিমান। ইরাকি বিমান সেনা পরিচালিত এই যুদ্ধবিমানগুলো দেশটির বিভিন্ন আইএস অবস্থানে প্রথম দিনই 15 দফা হামলা চালিয়েছে বলে জানায় ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী। ইরাকি বিমান বাহিনী পরিচালিত যে কোনো ধরনের অভিযান চালাতে বা আক্রমণ প্রতিহত করতে কাজ করবে এই যুদ্ধ বিমানগুলো। প্রথম দিনের অভিযানেই বেশ কয়েকটি আইএস অবস্থানে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছি আমরা। বিমান হামলার পাশাপাশি রোববার ইরাকি সেনাবাহিনী ও সিয়া মিলিশিয়া বাহিনীর যৌথ অভিযানে রামাদির আল হাসেদ আল সাবি এলাকায় নিহত হয় অন্তত 30 আইএস জঙ্গি। ইরাকি গণমাধ্যম জানায় এই স্থল অভিযানে বিমান হামলা চালিয়ে সহায়তা করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। ইরাকের পাশাপাশি সিরিয়ার বেশ কয়েকটি আইএস অবস্থানেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। এদিকে চলমান সিরিয়া সংকট নিরসনে গত শুক্রবার দেশটিকে সেনা ও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই আইএস বিরোধী অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে সিরিয়া। এক সাক্ষাৎকারে আইএস বিরোধী অভিযানের বিষয়ে সৌদি আরবকে নিজেদের নীতির পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থনৈতিক মদদ দেয়া বন্ধ করে জাতিসংঘের প্রস্তাব মেনে সন্ত্রাস বিরোধী অভিযানে যোগ দেওয়া উচিত সৌদি আরবের। সিরিয়ার প্রতিবেশী দেশগুলো এগিয়ে না আসলে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে এই সন্ত্রাসবাদ। এদিকে সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আইএসের সাথে আসাদ বিরোধী বাহিনীর সংঘর্ষে 47 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার মারিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। আদনান আহমেদ, সময় সংবাদ। ইয়েমেনি হাউথিদের জঞ্জাল উল্লেখ করে এদের পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত সৌদি জোট বিমান হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা দিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ। একই দিন ইয়েমেনে উত্তরাঞ্চল রাজধানী সানায় জোটের বিমান হামলায় অন্তত 44 জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের 50 সেনা নিধনের ভিডিও চিত্র প্রকাশ করেছে হাউথি বিদ্রোহীরা। রোববার মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জোফ প্রদেশ। সেখানে হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলায় কমপক্ষে 20 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। একই দিন রাজধানী সানায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের ঘাঁটি ও তার সেনা ক্যাম্প লক্ষ্য করে দফায় দফায় গোলাবর্ষণ করে জোটের বিমান। সানার বেশ কয়েকটি শহর সহ হাউথিদের মূল কার্যালয়েও বিমান হামলা চালায় তারা। এসব হামলায় মারা গেছেন অন্তত 24 জন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গণমাধ্যম।
ইয়েমেনে জোটের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের অর্ধশতাধিক সেনা হত্যার প্রতিশোধ নিতেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাতের মুকুটধারী যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমাদের সেনার হত্যার মধ্য দিয়ে হাউথিরা আবারও দেখিয়ে দিয়েছে তারা কতটা নৃশংস। তবে এর প্রতিশোধ দিতে তেমন বেগ পেতে হবে না আমাদের। জঞ্জালের মতোই ওদের উপড়ে ফেলবো আমরা। এরই মধ্যে ইয়েমেনের আল মারিবে সৌদি জোটের সামরিক ঘাঁটিতে হাউথিদের চালানো হামলার ভিডিও চিত্র প্রকাশ করেছে বিদ্রোহীরা। রোববার বার্তা সংস্থা রয়টার্সে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে হাউথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়ার চিত্র রয়েছে। এই ভিডিও চিত্রটিকে জোট আগ্রাসনের একটি উপযুক্ত জবাব হিসেবে উল্লেখ করে হাউথিরা। এদিকে মারিব সামরিক ঘাঁটিতে হাউথিদের হামলায় জোটের সেনা নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে সৌদি আরব ও আরব আমিরাতের মানুষ। রোববার রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে যুদ্ধে নিহতদের স্বজনরা। তাদের বক্তব্য, অন্য দেশে এ ধরনের যুদ্ধে জড়ানোর কোনো অর্থ হয় না। একই সুর সংযুক্ত আরব আমিরাতের বিক্ষোভকারীদেরও। তারা অবিলম্বে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সাজিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, পানি সংকটে অবরুদ্ধ গাজাবাসীর মানবেতর জীবন। নতুন উৎস খুঁজে পাওয়া না গেলে সুপেয় পানি আর অবশিষ্ট থাকবে না, আশঙ্কা জাতিসংঘের। পশ্চিম তীরে চরমপন্থী ইহুদিদের দেয়া আগুনে পুড়ে মারা যাওয়া 18 মাসের ফিলিস্তিনি শিশুটির মায়েরও হাসপাতালে মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে পশ্চিম তীরের দুমা গ্রামে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দখলদাররা। আগুনে দাওয়াসবা পরিবারের 18 মাসের শিশু আলী দাওয়াসবা ঘটনাস্থলে মারা যায়, যা ফিলিস্তিন ও ইসরায়েল সহ পুরো বিশ্বে নিন্দার ঝড় তোলে। এই ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয় তার মা, বাবা ও ভাই। ঘটনার এক সপ্তাহ পরই হাসপাতালে শিশুটির বাবা আলী দাওয়াসবার মৃত্যু হয়। এবার মৃত্যুর মিছিলে যোগ দিলেন তার মাও। রিহাম দাওয়াসবা নামে মাত্র 26 বছর বয়সী এই মহিলার শরীরের প্রায় 90% আগুনে পুড়ে গিয়েছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসারত শিশুটির ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। I mean, different Palestinian factions, the Qassam brigades, Fatah movement. উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধে আলাদা হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনী আয়োজনের বিষয়ে বৈঠক হয়েছে সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে। সোমবার দুদেশের রেড ক্রস কর্মকর্তাদের এই বৈঠক হয়। সেপ্টেম্বরের শেষ দিকে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 1985 সাল থেকে শুরু হয়ে 2010 সাল পর্যন্ত চলার পর কবছর বন্ধ থাকা পুনর্মিলনীটি আবারও শুরু হয় গত বছরের 20 ও 25 ফেব্রুয়ারি। এরকম আয়োজন আরো হওয়ার কথা থাকলেও তা আর আয়োজন করেনি দুদেশ। শেষবার এ ধরনের আয়োজনে দুপক্ষ থেকে মাত্র 100 জন করে সুযোগ পেয়েছিল দেখা করার। যারা একবার দেখা করেন তারা দ্বিতীয়বার আর সুযোগ পান না। প্রায় 1,30,000 দক্ষিণ কোরীয় উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের খোঁজে নিবন্ধন করেছে, যাদের মধ্যে 66,000 বেঁচে আছেন বলে জানিয়েছে দেশটির একত্রীকরণ মন্ত্রণালয়। তাদের সবারই বয়স 70-এর বেশি। তারা অনেকেই জানেন না তাদের স্বজনরা আদৌ বেঁচে আছেন কিনা, কেননা দুই দেশের সরকারই যোগাযোগের সব মাধ্যম নিষিদ্ধ করেছে। প্রতিবারই হাজার হাজার প্রার্থী আবেদন করেন তাদের স্বজনদের এক নজর দেখার জন্য, কিন্তু খুব অল্প সংখ্যকের আবেদনই শেষ পর্যন্ত বিবেচনা করা হয়। এবছর পুনর্মিলনী আয়োজনে আলোচনার উদ্দেশ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত গ্রাম পানমুনজমে জড়ো হয়েছেন দুদেশের রেড ক্রসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সীমান্ত উত্তেজনায় গত মাসে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হলেও আলোচনার মাধ্যমে সে পরিস্থিতি থেকে সরে আসতে পারে দেশ দুটি। তখনই ঠিক হয়েছিল দুদেশের বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনের আয়োজন করা হবে। গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক রেড ক্রস দক্ষিণ কোরিয়াকে এই আলোচনার প্রস্তাব দিলে রাজি হয় দেশটি। আলোচনায় বসার আগে দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের নেতা জানান আলোচনা সফল হবে বলে তিনি আশাবাদী। সবার প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব আমি। 1953 সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তির পর থেকে 6 দশক ধরে লাখ লাখ কোরীয় তাদের স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। ভারতীয় সেনাদের অভিযোগ, সোমবার কোন রকম প্ররোচনা ছাড়াই পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে গুলি চালায় পাক সেনারা। বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় তারাও। দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে এক ভারতীয় গ্রামবাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের অভিযোগ, এ নিয়ে গত 3 দিনে মোট 4 বার অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে আত্মহত্যা করলেন এক মা।
শনিবার সারা ভারতে যখন রাখি বন্ধন উৎসব চলছে তখন মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার মারাঠাবাদ এলাকায় এমন নির্মম ঘটনা ঘটে। বেলার পর বেলা সন্তানদের উপোস রাখার যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন মনীষা গাটকাল নামের 40 বছর বয়স্ক এই নারী। মনীষার স্বামী লক্ষণ গাটকাল তখন বাড়িতে ছিলেন না বলে জানায় প্রতিবেশীরা। নিজ এলাকায় চুক্তিভিত্তিতে শ্রমিকের কাজ করে মনীষা জীবিকা নির্বাহ করছিলেন বলে জানায় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খরাপ্রবণ এলাকা মারাঠাবাদে প্রায়ই দরিদ্র কৃষকদের আত্মহননের ঘটনা ঘটে। ওই অঞ্চলে 2014 সালে 574 জন ও 2015 সালে এ পর্যন্ত 628 জন কৃষক আত্মহত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে বিশাল অঙ্কের অর্থলগ্নি করেছেন দলের দাতারা। ডোনাল্ডকে বাদ দিয়ে রিপাবলিকান দলের বাকি মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে সমর্থন বাড়াতে কোটি কোটি ডলার লগ্নি করছেন তারা। তবে মনোনয়নের দিন যতই ঘনিয়ে আসছে ট্রাম্পের সমর্থন ততই বাড়ছে বলে জানায় গণমাধ্যম। সম্প্রতি রক্ষণশীল রিপাবলিকানদের চাপে মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াবেন না বলে একটি পিটিশনে স্বাক্ষর করেন ট্রাম্প। রিপাবলিকান নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকারও করেন তিনি। তবে গেল সপ্তাহে রিপাবলিকান নীতির বিরুদ্ধে গিয়ে ইরানের পরমাণু চুক্তির পক্ষে তিনি বক্তব্য দেওয়ায় দলের রক্ষণশীল নেতারা ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেন রাশিয়া সংকটে ন্যাটোর ভূমিকার জন্য নেতিবাচক মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। একটি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে করবিনকে তার ন্যাটো বিরোধী বক্তব্যের জন্য সরাসরি প্রশ্নবিদ্ধ করেন মনোনয়ন প্রত্যাশী বাকিরা। এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে করবিন ন্যাটোকে বিলুপ্ত করা উচিত বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ন্যাটোর উচিত ক্ষমা চাওয়া। এমনকি ব্রিটেনকে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন এই নেতা। এর আগে করবিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কিচ্ছুতা সাধন নীতির বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ক্যামেরন সরকার ক্ষমতায় আসার পর থেকেই যাতায়াত এবং জ্বালানি খাতকে সরকারিকরণের দাবি জানিয়ে আসছেন এই লেবার নেতা। পানি সংকটে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে অবরুদ্ধ গাজার মানুষ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অন্যান্য অবকাঠামোর সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তাদের পানি সরবরাহ ব্যবস্থাও। নতুন কোনো উৎস খুঁজে পাওয়া না গেলে 2020 সালের মধ্যে গাজায় পানযোগ্য কোনো পানি অবশিষ্ট থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এভাবেই পানির সংস্থান হয় গাজার বেশিরভাগ মানুষের। সেই পানিও অনেক সময় থাকে দূষিত ও নোংরা। গাজার পানির 95%ই পানির অযোগ্য। অল্প যেটুকু খাবার পানি অবশিষ্ট আছে তাও দ্রুত শেষ হয়ে আসছে। আমরা এই পানি খেতে পারি না, এমনকি রান্না ও ধোয়ার কাজেও ব্যবহার করতে পারি না। বিশুদ্ধ পানি টাকা দিয়ে কিনতে হয়, তাও সব সময় পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দারা জানান, পরিষ্কার পানির একটি মাত্র উৎস তাদের আছে, সেটা হলো উপকূলীয় অঞ্চলে মাটির নিচে একটি পানির স্তর। এই উৎসের পানিও আবার মিশর ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করতে হয়। কিন্তু ইসরায়েল এই উৎসের উজানের দিকে হয়, তারা এর নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছে এবং বেশিরভাগ পানি ব্যবহার করছে। ফিলিস্তিনের অভিযোগ, পানির সংকট সৃষ্টি করে সেটা নিয়ে রাজনীতির খেলা খেলার চেষ্টা করছে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে গেল বছরের যুদ্ধে গাজার অনেক গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস হয়ে যায়। আমাদের কাছে যে তথ্য আছে তা হলো ইসরায়েলি হামলায় গাজার পাম্প সহ 50%-এরও বেশি পানি উত্তোলন ও সরবরাহের যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ধোয়া মোছা, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজে সাগরের লবণাক্ত পানি ব্যবহারের কারণে সংক্রমণ সহ ত্বকের নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সরবরাহ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে আসা এই পানি কেবল নোংরা ও লবণাক্তই নয়, এতে নাইট্রেটের মাত্রা আশঙ্কাজনক হারে বেশি, যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। ইউরোজোনের দেশগুলো সম্প্রতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও তা নিয়ে সন্তুষ্ট নয় এ অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। আর এর পেছনে চীনের অর্থনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাবকেই দায়ী করছে ব্যাংকটি। ইউরোজোনের অর্থনীতি যেন আবারও মন্দার মুখে না পড়ে, সেজন্য সুদের হার নিম্নমুখী রাখার সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা।
বছরের শুরুতে ইসিবির নেওয়া প্রণোদনা কার্যক্রম সহ নানা পদক্ষেপে বেশ ভালোই সাড়া দিয়েছিল ইউরোজোনের অর্থনীতি। গ্রিস ছাড়া বাকি দেশগুলোর উৎপাদন সূচক বাড়াই এর প্রমাণ। ক্রয় ক্ষমতা বাড়ায় আবারও কেনাকাটার ধারায় ফিরে এসেছেন ইউরোপিয়ানরা, ফলে বেড়েছে এ অঞ্চলের খুচরা বিক্রি। শুধু তাই নয়, এ অঞ্চলের সবচেয়ে বেশি বেকারের বাস স্পেনে সৃষ্টি হয়েছে পর্যাপ্ত নতুন চাকরি। সবকিছুই যখন ঠিক পথে এগিয়ে যাচ্ছিল, তখনই তাতে বাদ সাধল চীনের অর্থনীতি। বিশেষ করে তাদের অস্থির পুঁজিবাজারের স্রোত যেন ছড়িয়ে পড়েছে ইউরোপ তথা বিশ্ব পুঁজিবাজারে। ইউরোজোনের অর্থনৈতিক উন্নয়নের পথে তাই নতুন বাধা এটি। আসলে চীনের এই অবস্থা ইউরোজোনের জন্য হুমকি স্বরূপ। ইউয়ানের দফায় দফায় দরপতন এই অঞ্চলের অর্থনীতিকে আবারও ঝুঁকির মুখে ফেলছে। এরই মধ্যে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে বিশ্ব অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধি ও মূল্য সংকোচন সমস্যা তীব্র হচ্ছে। ইসিবির ধারণা, এই অঞ্চলের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যত মন্থরই হোক না কেন তা অব্যাহত রাখতে হবে, আর সে কারণেই অর্থনীতি চাঙ্গা রাখার সব কার্যক্রমই চালু রাখবে তারা। আমাদের নীতি নির্ধারকরা নিম্ন সুদের হার ও বন্ড কেনার কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই অর্থনীতি পুনরুদ্ধারে এ ধারা বজায় থাকুক। যেসব স্থানে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম মন্থর, সেসব বিষয়ে সমন্বয় জোরদার করতে হবে। আর বিশ্ব অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধির কারণে যেন রফতানি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমাদের নজরদারি থাকবে। ইসিবি এখন মূল্য সংকোচনের ঝুঁকি এড়াতেই বেশি ব্যস্ত। তাদের আশা, নিত্যপণ্যের নিম্ন দর ও শক্তিশালী ইউরো কিছুটা হলেও এ সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ব্রাজিলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটক সহ কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 30 জন। ব্রাজিলের রিও ডি জেনিরো ও সাও পাওলোর মধ্যবর্তী কলোনিয়াল এলাকার পাড়াটিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কাছের একটি সমুদ্র সৈকতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। ইতালির নেপলসে শিলাবৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে বেশ কিছু পশু ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার নেপলসে বড় আকারের শিলাবৃষ্টির কারণে শহরের বেশ কিছু ঘরবাড়ির দরজা, জানালা ও ছাদের টাইলস ভেঙে যায়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিম ইউরোপে প্রবল বায়ু প্রবাহ ভূমধ্য সাগর হয়ে ইতালির ওপর দিয়ে বয়ে যায়। রাশিয়ায় সিটি ডে বা নগর দিবস উদযাপন উপলক্ষে রোববার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোভিয়েত টাইম এক্সপো থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা 30 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত 20,000 সাইক্লিস্ট। এ সময় সাইক্লিস্টদের নির্বিঘ্নে চলাচলের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ভারী যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। রাজধানীর যানজট কমিয়ে আনতে সাইকেলের চেয়ে ভালো বিকল্প পরিবহন নেই উল্লেখ করে উৎসবের অংশগ্রহণকারীরা জানান, নগরবাসীকে গাড়ির পরিবর্তে সাইকেল চালনায় উৎসাহিত করতেই এমন ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়েছে। নগরবাসী ও পর্যটকদের ভাড়ায় সাইকেল সেবা দিতে কাজ করছে অন্তত 150 প্রতিষ্ঠান, যাদের মজুদ আছে অন্তত 2,500 সাইকেল। ভারতের উত্তরপ্রদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ জুড়ে রয়েছে ষাঁড়ের লড়াই। প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে এলাহাবাদ কর্তৃপক্ষ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রোববার এই ষাঁড়ের লড়াই দেখতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ষাঁড়গুলোকে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে সারা বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। তাদের শক্তি বাড়াতে মাসব্যাপী খেতে দেওয়া হয় চালের খুদ ও লম্বা ঘাস। এজন্য মালিকদের প্রচুর খরচ হলেও খেলার আসর থেকে তা সহজেই উঠে আসে। এ খেলায় দুটি ষাঁড় শিংয়ের জোরে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করে। যে ষাঁড় প্রতিপক্ষকে মাঠের নির্দিষ্ট রেখা থেকে বের করতে সক্ষম হয়, সেই হয় বিজয়ী। এই পুরো সময় জুড়ে দর্শকদের মাঝে দেখা যায় টান টান উত্তেজনা। চলছে 72তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এরই মধ্যে আসরের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন সিনেমা পরিচালক পাবলো ট্রেপেরো।
এক আর্জেন্টাইন খুনি পরিবারের গল্প নিয়ে নির্মিত এল ক্ল্যান সিনেমাটি এবার তাকে নিয়ে গেছে এই আসনে। এদিকে আবার আ বিগার স্প্ল্যাশ ছবি নিয়ে আসর মাত করতে হাজির হয়েছেন ইতালিয়ান ডিরেক্টর লুসা গুয়াদাগনিনো। এখন দেখার পালা উৎসবের সেরা হয় কোন সিনেমা। লোকাট কালো এই ঝকমকে গাউনে ডাকোটা জোহানসনকে দেখে হয়তো চিনতে ভুল করেছেন অনেকেই। নিজের 50 শেডস অফ গ্রে সিনেমার ফ্ল্যাট ব্রুনেট চুলের লুকটাকে পুরোপুরি বদলে এমন শর্ট পাম্প করে এবার 72তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন এই তারকা। ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক লুসা গুয়াদাগনিনোর সিনেমা আ বিগার স্প্ল্যাশ নিয়ে ফেস্টিভ্যালে আসা ডাকোটাই যেন আসল বিগ স্প্ল্যাশ। ডাকোটার সাথেই লাল গালিচায় পা রাখেন অভিনেতা রলফ ফিনেস। হ্যারি পটার সিনেমা ইউ নো হু লর্ড ভোল্ডেমর্টের চরিত্রে অন্যবত অভিনয় করা ফিনেসকে এই সময় বেশ খোশ মেজাজেই দেখা যায়। এরপরই আসেন অভিনেত্রী টিলডা সুইন্টন। হালকা হলুদ গাউন আর নিজের চপড চুলের পুরোপুরি কেতা দুরস্ত তিনি। এই তিন তারকাই অভিনয় করেছেন বিগার স্প্ল্যাশে। 59-এর লা পিসিন সিনেমার রিমেক এই সিনেমাটি এবার আসর মাত করবে বলে আশা করছেন তারা। Dealing with each other, potentially inept. এক ঘরে বসবাস করা চারজনের ভিন্ন মানসিকতার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে যেমন রয়েছে ভালোবাসা, তেমনি রয়েছে নানা জটিলতাও। By the clash with reality. তবে অভিনেত্রী টিলডা বললেন অন্য কথা। বিশ্বজুড়ে এখনকার অন্যতম আলোচ্য বিষয় অভিবাসন সংকট নিয়ে তিনি বললেন, ইউরোপমুখী মানুষগুলোকে যেন শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সবাইকে বলতে চাই। যুদ্ধবিধ্বস্ত এই মানুষগুলোকে আমাদের অভিবাসী বলা বাদ দিতে হবে। তারা অভিবাসী নয়, তারা শরণার্থী। এবারের আসরে সুনাম কুড়িয়েছে আর্জেন্টাইন সিনেমা এল ক্ল্যানো। ভিন্নধর্মী গল্প আর চমৎকার নির্মাণ শৈলীর জন্য প্রশংসার সাগরে ভাসছেন পরিচালক পাবলো ট্রেপেরো। তবে যে যাই বলুক, আসর এখনো বাকি আছে। তাই গোল্ডেন লায়ন শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে তা এখনো অজানা। 12 সেপ্টেম্বর শেষ হবে এই উৎসব। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও সীমান্ত বন্ধের হুঁশিয়ারি অস্ট্রিয়ার। অভিবাসন প্রার্থীদের জন্য 600 কোটি ইউরো বরাদ্দের ঘোষণা জার্মানির। ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যায় বিপর্যস্ত জনজীবন। আসামে গত 2 সপ্তাহে 35 জনের মৃত্যু। অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারালো 20 জন। ইরাকের আইএস অবস্থানে প্রথমবারের মতো মার্কিন F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা। জঙ্গি বিরোধী লড়াইয়ে সৌদি আরবকে যোগ দেওয়ার আমন্ত্রণ সিরিয়ার। এবং ইয়েমেনে হাউথিদের পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত বিমান হামলা চালিয়ে যাবে সৌদি জোট। ঘোষণা আরব আমিরাতের। নতুন করে হামলায় 44 জন নিহত। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।